দরজা খোলা আছে, ভেতরে এসো। আরশ বাইরে দাঁড়িয়ে রইল, ভেতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইশরাত, তোমার ল্যাপটপটা একবার দেয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে আছে, চাচা বলল। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের ওপর থেকে ইসরাত ল্যাপটপ এনে দিল আরশকে। পাসওয়ার্ড কি? 1421191812 ভাইয়া, যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যাটা আকারে গুনে নেবেন। ও, ওরকম সাপের মতো বিছিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করেছে। ইশরাত, ওকে বলবে যাতে চুলগুলো বান করে রাখে। সবসময় অগোছালো থাকে ওর চুল, আর কি রকম লাগে দেখতে। ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখলো মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালো ভাবে মুখের উপর পড়ে একপাশ ঘুরে রেখেছে। মেয়েটাকে বলেও চুল বান করা যায় না, এই জন্যই আম্মু মাঝে মাঝে দু একটা থাপ্পড় মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবারও ফিরে এলো আরশ। ভাইয়ার কি কিছু দরকার? আর ওকে বলে দেবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে, মেয়ের মতো থ্রি পিস না হলে কুর্তা পরতে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় পরা। ও অনেক শব্দ করে কথা বলে, মেয়ে মানুষ গলা ফাটিয়ে কথা বলাও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে, পরে আমি কিছু বলে দিলে ভালো হবে না। ঠিক আছে ভাইয়া। কথাগুলো বলে আরশ চলে গেল বড় বড় পা ফেলে। ইসরাত বিড়বিড় করে বলল, ওদের যদি সামনাসামনি দেখা হয় তাহলে কি হবে? নুসরাত তো কারোর কথাই শোনার পাত্রী নয়। এবার মনে হচ্ছে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধই লেগে যাবে একদম। বিড়বিড় করা শেষে ইসরাত রেডি হতে গেল। ইসরাত চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ইসরাত শোনা, রাগ করে না, রাগ করলে তোমায় লাগে আরো ভালো। ইসরাত পায়ে জুতো খুলে হাতে নিল। এতদিন ধরে এর আজব আজব কথা শুনে বিরক্ত। জুতো খুলে ঢিল মারল ছেলেটার মাথায়। নিশানা ঠিকঠাক, ছেলেটার মাথা বরাবর গিয়ে পড়লো জুতো। ছেলেটা হয়তো বুঝতে পারেনি ইসরাত জুতো খুলে ঢিল মারবে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। ইসরাত বা পায়ের জুতো খুললো পিটানোর জন্য। পিটানোর আগেই বাইক নিয়ে শো করে পাশ কাটিয়ে চলে গেল ছেলেটা। বেবি, আজকে মনে হচ্ছে তোমার মাথা গরম। আগামীকাল দেখা করবো বেবি। ফ্লাইং কিস দিয়ে বলল বাই বাই। ইসরাত হাতে 5 হাত দূরে বাইক থামিয়ে আবার বলল, বেবি, কাল দেখা করব। আজ তুমি ভার্সিটি যাও, কেমন? মুয়া। শালা বদমাস, আরেকদিন হাতের কাছে পাই পিটিয়ে তোর অবস্থা কি করি দেখিস। আর যে মুখ দিয়ে ফ্লাইট কিস দিচ্ছিস না, ওই মুখই আমি বাকিয়ে দিব। জুতো পরতে পরতে চিৎকার করে বলল ইসরাত। বেবি টাটা, বাই বাই। বাইক নিয়ে শো করে চলে গেল ছেলেটা। নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনো ঘুমিয়ে আছে। হাত দিয়ে ধাক্কা দিলেন, নরম সুরে বললেন, কিছু খাবার খেয়ে নে। খাবো না, পেট ব্যথা করছে। এখনো কমেনি? না। যা গিয়ে শাওয়ার নিয়ে আয়। আমি গরম পানি করছি, শাওয়ার নিলে ভালো লাগবে। কিছু খাবারও খেয়ে নিবি। খাবো না। চুপচাপ নেমে এসে টেবিলে বসবি, আমার যেন তোকে আবার ডাকতে না হয়। নুসরাত তেড়ামি করলো না। পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহরুন্নিসা পেছন থেকে ডাকলেন। রোবটের মতো হেঁটে গেল দাদির রুমে। মেহরুন্নিসা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওনার পাশে বসার জন্য। আজ আর গায়ে লেগে বসলো না নুসরাত, নির্দিষ্ট দূরত্ব রেখে বসলো। আজ এত চুপচাপ হইয়া রইছস কে? পেট ব্যথা করছে। মেহরুন্নিসা বুঝে নিলেন যা বোঝার, প্রতি মাসে এরকম হয়। পেট ব্যথার জন্য 2-1 দিন বাচাল মেয়েটা চুপচাপ হয়ে যায়। মেহরুন্নিসা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অনুশোচনায় তার ভেতর দগ্ধ। সময় থাকতে কেন মানুষ বুঝে না, পরে গিয়ে সেটা জন্য আফসোস করতে হবে। তাহলে এরূপ ভুল করতো না কেউই। মেহরুন্নিসা পান চিবোতে চিবোতে ভাবলেন, বাড়িতে বড় চাচা বড় ভাইরা থাকায় আজ আর চিৎকার করছে না, না হলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলত। মেহরুন্নিসা মাথায় হাত বুলিয়ে দিলেন নুসরাতের, দোয়া পড়ে বুলিয়ে দিলেন। কইমা যাইব পেট ব্যথা আইজ রাইতের মধ্যে, চিন্তা করবার লাগবো না। আর আরসের থাইকা দূরে থাকিস, ও তোরে মনে হয় পছন্দ করে না। নুসরাত শুধু মাথা নাড়ল। পেটে এক হাত চেপে নিজের রুমের ভেতরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরো শেষে ছিল ল্যাপটপ দেওয়ার জন্য। নক করার আগে ঠাস করে দরজা লাগানোর জন্য অপমানিত বোধ করলো। আমাকে অপমান করার জন্যই দরজা লাগিয়েছে এভাবে। নিজ মনে মন গড়া কথা ভেবে নিল আরশ। ওপাশের মেয়েটা জানতে পারলো না দরজার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। ইসরাতের ভার্সিটি থেকে বের হয়ে দেখা হলো জায়ান আর মমর সাথে। দুজন ফুচকা খেতে বের হয়েছে। জাইন ইসরাতকে জিজ্ঞেস করলো এই এরিয়ার ভেতর কোনো ফুচকা হাউস বা রেস্টুরেন্ট আছে কিনা। ইসরাত সানন্দে উত্তর দিল, সামনে একটা শপিং মলের উপরের তৃতীয় তলায় দারুণ ফুচকা পাওয়া যায়, দুজন ওখানে গেলে যেতে পারো।
ইসরাত বাড়ির ভিতর প্রবেশ করে দেখলো ড্রয়িং রুমে মাহাদি বসে আছে। সালাম দিল মাহাদিকে ইসরাত। মাহাদিও সালামের উত্তর দিল। ইসরাত কোনো শব্দ ব্যয় না করে পাশ কাটিয়ে চলে গেল। লিপি বেগম কিচেন থেকে ডেকে বললেন আরশকে নিচে আসার জন্য বলতে মাহাদি এসেছে। আরশের রুমের বাহিরে থেকে ইসরাত বলল, ভাইয়া আপনার ফ্রেন্ড আসছে, বড়াপু বলেছে নিচে যাওয়ার জন্য। আপনার ফ্রেন্ড ড্রয়িং রুমে বসে আছে। ইসরাত মেহমানের কথা বলে রুমে চলে গেল। বিছানায় তাকিয়ে দেখলো নুসরাত শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে। পেট ব্যথা কমেছে? কমেছে। আরেকটা ওষুধ খেয়ে নিস। আচ্ছা। কথা বলা শেষ করে শাওয়ার নিতে চলে গেল ইসরাত। শাওয়ার শেষ করে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। ইসরাত লেডিস গেঞ্জি আর প্লাজো পরেছে। নুসরাত ইসরাতকে জ্বালানোর জন্য বলল, আজ কিভাবে গেঞ্জি পরলি? দাদা দেখলে অজ্ঞান হয়ে যাবে। আর সুশীল নাতনি এসব কিভাবে পড়ছে? ও তো এসব করতে পারে না। ওএমজি। ধুর, গরম প্রচুর লাগছে। গরমের কারণে কি মারা যাব? রুম থেকে বের হলে 3 পিস পরবো। তুই দাদির মতো ঠেস দিয়ে কথা বলা শিখে গিয়েছিস? নুসরাত বোনের কথা মাছি দাঁড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল। এসব কথা সে পাত্তা দেয় না। আরে মাহাদি এহসান খানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়লো? হয়েছে, নাটক বন্ধ করো। আগামীকাল আসার জন্য বললি, কোনো দরকার? না, তেমন কিছু না, ছোটখাটো দরকার, রুমে গিয়ে বলছি। এর মধ্যে লিপি বেগম ও রোহিণী নাস্তা নিয়ে হাজির হলেন। নাস্তা টেবিলে রেখে কিচেনে চলে গেলেন 2 বন্ধুকে একা ছেড়ে দিয়ে। অনিকা ওপর থেকে একটা অপরিচিত ছেলেকে বসে থাকতে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। চেনা নেই জানা নেই ছেলেটার গায়ে গা লাগিয়ে বসে গেল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে অনিকাকে ধমক দিল। বজ্র কণ্ঠে ধমক শুনে বাড়ির কর্তীরা কিচেন থেকে বের হয়ে আসলেন। আরিশা, ইরহাম, ইসরাত, জায়ান সবাই দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। অনিকার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও ম্যানার্স জানে না, ওকে ভালো করে ম্যানার্স শিখিয়ে দেবে। আর আনিকা তোকে যেন দ্বিতীয়বার এমন করতে না দেখি। দেখলে তোর গালগুলো থাপ করে লাল করে ফেলবো। অসভ্য মেয়ে। বড়দের সাথে কিভাবে থাকতে হয় কেউ শেখায়নি? ওকে চিনিস তুই যে ওর সাথে লেগে বসেছিস? সবাই ওপর থেকে নিচতলায় নেমে আসলেও নুসরাত ওপরের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশকে দেখতে লাগলো। ওখান থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে আরশকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, উনি বাল করবেন। শালার এত ভাব কোথায় থেকে আসে? ইসরাতের চোখ হঠাৎ দ্বিতীয় তলার দিকে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, মেয়েটা এসব কি করছে? নিশ্চুপ পরিবেশে ইসরাতের কথা অনেক জোরালো শোনালো। সবাই ইসরাতের চোখ অনুসরণ করে ওপরে তাকিয়ে দেখলো আস্তে আস্তে হেঁটে নুসরাত রুমের দিকে যাচ্ছে। আরশ ভ্রুকুচকে তাকিয়ে থাকলো শ্যামবর্ণের মেয়েটার পেছন দিকে। আজও মুখ দেখতে পারল না সে। নাজমিন বেগম ডাকলেন খাবার খেতে। নাজমিন বেগমের কথার উত্তর রুম থেকে চিৎকার করে দিল, এখন খাবো না, খিদে পাইনি। তুমি খেয়ে নাও আম্মা। ইশরাত রুমে আয়, কথা আছে। বিড়বিড় করে বলল আরশ। কি বেয়াদব বড় বোনের নাম ধরে ডাকে। এই মেয়ের দেখেই আনিকা বেয়াদব হচ্ছে। পাশে দাঁড়িয়ে শুনছিল মাহাদি। মাহাদি কণ্ঠ নিচে নামিয়ে বলল, ও কি দোষ? তুই দেখছি মেয়েটাকে পছন্দই করিস না। গতকাল রাতে মেয়েটার বিষয় নিয়ে আমাদের বাসায় এসে চিৎচির করেছিস, আর আজও মেয়েটা তোর সাথে নিজে থেকে এসে কথা না বলার জন্য তোকে পাত্তা দিচ্ছে না। তোর মতো এত সুন্দর একটা ছেলেকে, তাই তুই ওর উপর জেলাস, তাই না? ভেরি ভেরি ব্যাড আরশ। তুই ওর এত পক্ষ নিচ্ছিস কেন? তুই আমার ফ্রেন্ড না ওর ফ্রেন্ড? তোর বোনের। কি? দুপুরের খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। ইসরাত ছাদে গিয়ে শ্বাস নিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগছে। ছাদের প্রাচীর ঘেঁষে দাঁড়ালো। কোনো জায়গায় রং উঠে গিয়ে শ্যাওলা পড়ে গিয়েছে। বাড়ির ছাদ থেকে ফসলের জমি দেখা যায়। ফসলের জমি খালি পড়ে আছে। পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ইসরাত। জাইনের হাতে সিগারেট আর লাইটার দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু তা সম্ভব হলো না। ডিস্টার্ব করলাম? না ভাইয়া, ডিস্টার্ব কেন করবেন? না, মনে হলো আমি আসতে তুমি চলে যাচ্ছ। তেমন কিছু না, আমি চলে যেতাম আপনি না আসলেও। তোমার সাথে তো কথা হয়নি, তোমার বিষয়ে বলো। আহা হয়ে তাকালো ইসরাত। নিজের বিষয়ে কি বলবে? কোনো প্রশ্ন না করলে ইসরাতকে চুপ থাকতে দেখে জাইন জিজ্ঞেস করলো, এবার কোন ক্লাসে? ডিপ্লোমা করছি। ভালো। কি নিয়ে ডিপ্লোমা করছো? আর সেমিস্টার কত? ফ্যাশন ডিজাইনিং। 7th সেমিস্টার শেষ হবে এবার, আর কিছুদিন পর এক্সাম। নিশ্চুপ পরিবেশ। দুজন মানব মানবী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইসরাত জাইনকে স্পেস দিয়ে নিচে চলে গেল। তার জন্য বেচারা সিগারেট খেতে পারবে না, এটা তো সে মেনে নিতে পারে না। জায়ান নিচতলা থেকে চিৎকার করে সবাইকে ডাকছে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টে যাবে, সবাইকে রেডি হতে বলছে।
ইসরাত যাওয়ার জন্য অমত প্রকাশ করলো। জায়ান কাউকে ছাড়ার পাত্র না, বগল দাবা করে সবাইকে নিয়ে যাবে। চিন্তা যখন করেছে একবার, এখন সবাইকে নিয়ে এই বাড়ির বাইরে পা রাখবে। জাইন, তুইও আমাদের সাথে জয়েন কর। এই সকল আনহেলদি খাবার আমি খাই না, তুই জানিস। তোরা যা, গিয়ে এনজয় কর। অনিকা কিছুটা ন্যাকামি করে ডাকলো। ইসরাত মুখ বিকৃত করলো। এ আবার নতুন নাটক শুরু করেছে। চোখের পাতা ফেলতে ফেলতে বলল, ভাইয়া আসো না আমাদের সাথে, অনেক মজা হবে। রেস্টুরেন্টে টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জাইনের এক পাশে অনিকা, অন্য পাশে ইসরাত। জাইন মোবাইল স্ক্রল করছে। জাইনের এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। এসব মেয়েলি জিনিসে তাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল সে বুঝে না। এই জাইনটা হয়েছে মেয়েদের মতো। ফুচকা আবার ছেলেরা খায় নাকি? চেয়ার থেকে উঠলো জাইন, রেস্টুরেন্টের সামনের করিডোরে গেল। পকেট থেকে গাছ লাইট ও সিগারেট বের করলো জাইন। সিগারেট ঠোঁটে গুজে টান দিয়ে ধোয়া নাক মুখ দিয়ে বের করলো। আশপাশ দেখতে গিয়ে কাচের দেওয়ালের বাহিরে চোখ আটকালো ইসরাতের। হৃৎপিণ্ডের বেগ হালকা বাড়লো, গোলাপি ঠোঁটগুলো কেঁপে উঠলো। হাত দ্বারা হাতে চিমটি কাটলো নিজেকে। নিজে চোখ সংযত করে ফিরিয়ে আনলো টেবিলের উপরে। চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকলো। জাইনের মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করার পর ওয়ালপেপারে ভেসে উঠলো লাভ। কল ধরে সিগারেট ঠোঁটে গুজলো। বাংলাদেশের ঋতুর এখন ঠিক ঠিকানা নেই। গ্রীষ্মকালে এখন বৃষ্টি হয়, আর শীতকালেও বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে এ সকল চিন্তা ভাবনা করছিল নুসরাত। সকালে রোদের জন্য মাথা ব্যথা শুরু হয়েছে, আর এখন ঝড়ের সাথে বাতাসের জন্য শীত শীত লাগছে। বাতাস দেওয়ার সাথে সাথে কারেন্ট নিয়ে নিয়েছে। এখানে এই এক সমস্যা, হালকা বাতাসে কারেন্ট চলে যায়। রুম অন্ধকার হয়ে আছে। বিকেলের দিকে সবাই ফুচকা খেতে রেস্টুরেন্টে গিয়েছে। নাজমিন বেগম নুসরাতকে যেতে দেননি পেট ব্যথার জন্য। এসব খেলে আরো বেশি পেট ব্যথা করবে নাজমিনের মতামতে। একা একা বোর হয়ে গিয়েছে বাসায় থেকে নুসরাত। আমার মতো একজন ব্যক্তিকে ছাড়া ওরা চলে গেল, আমাকে নিল না। শালা খবিশের দল। এই কারেন্টওয়ালা জানোয়ারটা কারেন্ট নিয়ে এর মধ্যে বসে আছে, ভালো লাগে না। নিজের সাথে নিজেই কথা বলল নুসরাত। মাঝারি আকারের কালি চুলগুলো হাত খোপা করলো। ব্যাগি জিন্স টেনে টেনে পেটের ওপর থেকে কিছুটা নিচে নামালো। হাত দুটো উপরে তুলে আড়মোড়া ভাঙলো। জানালার কপাট একটা বন্ধ করে রাখলো, আর একটা খোলা রাখলো যাতে ভেতরে বাতাস আসতে পারে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজার বাহির থেকে নক হলো। আম্মা আসছো? বাহির থেকে উত্তর আসলো না। নুসরাত মনে করলো নাজমিন বেগম এসছেন। দরজা খোলা আছে আম্মা, ভেতরে আসো। নিজে নিজে কথা বলল। আম্মা ছাদে যাই? অপর পাশ নিশ্চুপ। আম্মা কথা বলছো না কেন? রাগ করছো? আমি তো কিছু। বলতে বলতে দরজার দিকে তাকালো নুসরাত। মুহূর্তেই ঠোঁট দুটো থামলো মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরশ। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। মুখের কথা মুখের ভেতর রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল না দেখে এত কথা বলার জন্য, কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরাত নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না গায়ে আছে কিনা। হ্যাঁ, আছে ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরশ কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টের পেল না কেন? বাহিরে বাতাসের বেগ বাড়লো। শনশন করে বাতাস এসে ভেতরে প্রবেশ করে ছুঁয়ে দিল মানব মানবীকে। আরশ হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে এরই মধ্যে মেয়েটার। আরেকটু ঝুঁকে গেল আরশ, দূরত্ব কিছুটা ঘুচিয়ে দিল। আরেকটু কাছাকাছি গেল, চোখের দিকে তাকালো। নুসরাতও চোখ বড় বড় করে আরশের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পেছনের দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে নিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরো কিছুটা ঝুঁকলো আরশ। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করলো। চোখ নিচে নামা। বড়দের চোখের দিকে তাকাতে হয় না, জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আছিস, বেয়াদব মেয়ে। তোকে তো দেখছি কেউ ম্যানার্স শেখায়নি। কাপড়ের দিকে ইশারা করে বলল, আর ছেলেদের মতো কাপড় পরিস কেন? তুই কি ছেলে? তোকে কি কাপড় কিনে দেয়া হয় না? এরকম ফকিন্নির মতো চেহারা নিয়ে ঘুরিস কেন? আর বাড়িতে এত পুরুষ মানুষ, তোর চোখে লাগে না এসব কি পরিস? শান্ত অথচ গম্ভীর গলায় বলল আরশ। এত বড় অপমান সহ্য করার পাত্রী নুসরাত নয়। না, আমার চোখে কোনো পুরুষ মানুষ লাগে না। না, আমাকে কাপড় কিনে দেওয়া হয় না। আমাকে যেরকম ফকিন্নির মতো দেখতে লাগে আমি ওই রকমই ফকিন্নি, বুঝেছেন? কিছুটা থেমে নুসরাত আবার বলল, অন্যের দোষ ধরতে আসছেন, নিজে কি পরেছেন? ঘরে এতগুলো বোন রেখে 3/4 প্যান্ট আর ওভার সাইজ গেঞ্জি পরে সারা বাড়ি ঘুরছেন। বাহ, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও না। মনে মনে গালি দিল নুসরাত। সব খবিশ বদমাস। শ্যামলা বনে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো আরশ।
ওর কাঁধ সমান মেয়ে আর ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কত ফুট হবে মেয়েটা? 5 ফিট 5 নাকি 5 ফিট 6? হ্যাঁ, 5 ফিট 6 ইঞ্চি হবে। কপালে হালকা টোকা দিয়ে বলল আরশ। এত লম্বা কিভাবে হলি? দেশে যখন এসেছিলাম তখন তো ইশরাতের কাঁধের নিচে পড়তি, এখন দেখি ইশরাতের থেকেও লম্বা হয়ে গেলি। আর না কচু হলো কিভাবে? আগে তো মোচা ছিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরশ। আরশের আজগুবি কথা শুনে নুসরাতের মাথা গরম হয়ে গেল। আরশকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে বইয়ের টেবিলের পাশে চলে গেল। আপনি এসব আজব কথাবার্তা বলতে আসলেন? দরজা খোলা আছে, দয়া করে চলে যেতে পারেন। আরশ চুপচাপ এক পা করে নুসরাতের দিকে এগিয়ে গেল, যেখানে নুসরাত দাঁড়িয়ে। নুসরাত হাত ধরে মোচড় দিয়ে বলল, অনেক সাহস হয়েছে তোর। পাথর দিয়ে মাথা ফাটিয়েছিলাম, তা চিহ্ন এখনো যায়নি, আর তুই আমার সাথে গলা ফাটিয়ে কথা বলিস? তোর এই অভ্যাসটা আমার মোটেও পছন্দ না। কেউ কিছু বললে সহজে মানতে চাস না। মেয়ে মানুষ এত তাড়ামি করিস কেন? মুখ দিয়ে চুপ চুপ শব্দ করলো আরশ। হাতে আরেকটু জোর দিয়ে মোচড় দিল এবার। নুসরাত মোচড় খেয়ে উফ শব্দ করলো না, শুধু তাকিয়ে থাকলো উজ্জ্বল শ্যাম বর্ণের ছেলেটার দিক।